আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রায় 2 বছর পর, বলতে গেলে 2 বছর পর, এবার 7 মার্চ খানিকটা হলেও ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে, যার যার অবস্থান থেকে, ব্যক্তিগত জায়গা থেকে, যেখানে মুক্তিযুদ্ধের সবকিছু ধুয়ে মুছে ফেলা হচ্ছিল ইউনূস সরকারের সময়। সেখানে বিএনপি সরকার গঠনের পর একটু হলেও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে নিঃসন্দেহে, এবং জোরে সোরে বঙ্গবন্ধুর কথাও বলা যাচ্ছে, মুক্তিযুদ্ধের কথা বলা যাচ্ছে, সেটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ আমরা যে খবরটি শুনলাম খুবই উদ্বেগের, এবং এই ঘটনার মধ্যে দিয়ে নিশ্চয়ই নতুন করে তারেক রহমানের সরকারকে বিশেষ কিছু ভাববার অবকাশ আছে বইকি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র অবস্থান থেকে হলেও এটি বেড়েছে, যার একটি উদাহরণ যেটি গণমাধ্যমে এসেছে। রাজধানীর মগবাজার এলাকায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি বাজাতে বাজাতে, সাউন্ড বক্সে বাজাতে বাজাতে 4 জন তরুণ তরুণী পদযাত্রা করেছেন। খুবই সিগনিফিকেন্ট একটি বিষয়। এবং আবার যেটি শুনলাম যে রাজধানীরই চানখারপুল মোড়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণটি সাউন্ড বক্সে বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ সহ 2 জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান যেটি বলছেন গণমাধ্যমকে, যে ওটা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজাচ্ছিল, এটা তো নিষিদ্ধ, এজন্য তাদেরকে আটক করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হলো যে পরবর্তী পদক্ষেপ কি। ওসি মনিরুজ্জামান বলছেন যে এত তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত জানতে চান তাহলে কেমনে কি হবে, এটা আমাদের সিদ্ধান্তের বিষয় আছে, নিয়ে আসছি, স্যারের সাথে আলোচনা করি, তারপর বলতে পারবো। এই হচ্ছে একজন ওসির বক্তব্য। আমি নিশ্চিত এই ওসির কাগজে 2-1টা সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু তিনি শুধু অশিক্ষিতই নন, পুরোপুরি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করছেন এমন ওসিদের অনেকে দেশের বিভিন্ন থানায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যেও এদের অবস্থান রয়েছে। এই যে ওসি মনিরুজ্জামান বললেন যে এটি তো নিষিদ্ধ ঘোষিত ভাষণ, কোথায় পেলেন তিনি? এটি কোত্থেকে এই বিষয়টি আবিষ্কার করলেন যে 7 মার্চের ভাষণ বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থায় রয়েছে? তার এত উৎসাহ কিসের? এবং এই ওসি মনিরুজ্জামানের মতন ব্যক্তিরাই প্রশাসনের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থেকে তারেক রহমানের সরকারকে বিতর্কিত করতে চাইছে। ইউনূস সরকারের প্রেতাত্মারা এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের স্মৃতি, সব ধরনের স্মৃতি মুছে ফেলতে এখনো খুব যত্নে কাজ করে যাচ্ছেন, এটুকু নিঃসন্দেহে বলতে পারি। ইউনূস সরকার 2024-এর 16 অক্টোবর, 7 মার্চ, 17 মার্চ এবং 15 আগস্ট সহ 8টি জাতীয় দিবস বাতিল করে, নিশ্চয় মনে আছে আপনাদের। এবং শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও 7 মার্চের ঐতিহাসিক ভাষণটি তুলে নিয়ে সেখানে সংযোজন করা হয় জুলাই আন্দোলন সম্পর্কে কোনো কোনো প্রবন্ধ বা লেখা। এখন এই জুলাই আন্দোলন সম্পর্কে মানুষের ধারণা কোথায় গিয়ে ঠেকেছে সেটি আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আর 7 মার্চকে কি ইচ্ছে করলেই ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব, যেখানে জাতিসংঘের ইউনেস্কো ঐতিহাসিক এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এখনো বছরের পর বছর ধরে গবেষণা চলছে এই ভাষণটিকে ঘিরে। শুধু 7 মার্চ, 17 মার্চ কিংবা 15 আগস্ট নয়, ইউনূসের মির্জাফর সরকার তো রিসেট বাটনে প্রেস করে
পুরো মুক্তিযুদ্ধের ইতিহাসের খোল নলচে পাল্টে দিতে চেয়েছিল। 1.5 বছর ধরে যে সারা দেশে অসংখ্য মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলেছে, তারপরেও কি কোনো মানুষের মন থেকে, হৃদয় থেকে 71কে মুছে ফেলা সম্ভব হয়েছে? বঙ্গবন্ধুকে ছোট করা সম্ভব হয়েছে? আবার শুধু ইউনূস সরকারই যে 7 মার্চকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা বিষয়টি বাতিল করে দিল তা নয়, বাংলাদেশের বিভিন্ন সামরিক সরকার বিভিন্ন সময় এই ভাষণটিকে নিষিদ্ধ করে রেখেছিল। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল স্বাধীনতার নৈতিক ভিত্তি দুর্বল করা। ভাষণটি মুক্তিযুদ্ধের যেহেতু বৈধতা প্রতিষ্ঠা করে, সেটিকে আড়াল করলে বিকল্প ইতিহাস দাঁড় করানো সহজ হয়, বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলা সহজ হয়, নিজেদের রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠার জন্য ইতিহাসের কেন্দ্রীয় চরিত্র থেকে বঙ্গবন্ধুকে সরিয়ে ফেলা সম্ভব হয়। তারা এটি মনে করত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পুনর্বাসন করা সম্ভব। এবং এই ভাষণে যে ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক এবং জনগণ নির্ভর রাষ্ট্র চিন্তার ভিত্তি তৈরি হয়েছিল, সামরিক শাসনের কাছে এগুলো প্রচন্ড ভয়ের প্রতীক হিসেবে উপস্থিত হয়েছিল। ইউনূস সরকার তো নিশ্চিতভাবে স্বাধীনতা বিরোধী শক্তির উপর ভর করে টিকেছিল 1.5 বছর। বিএনপি নিশ্চয়ই স্বাধীনতা বিরোধী শক্তির উপরে ভর করে নেই, এবং মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বঙ্গবন্ধুর পক্ষে 27 মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া জেনারেল জিয়াউর রহমান যে দলের প্রতিষ্ঠাতা, সেই দল আর যাই হোক, কোনোভাবেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আশীর্বাদ পুষ্ট হতে পারে না, অথবা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হয়ে নিয়ন্ত্রিত হতে পারে না, কোনোভাবেই না। সেই বিএনপি নিশ্চয়ই 7 মার্চকে অস্বীকার করে না, কিন্তু সেই সরকারের সময় 7 মার্চের ভাষণ বাজানোর অপরাধে কাউকে আটক করা হবে, আর আটক করে সেই পুলিশ কর্মকর্তারা বহাল তবিয়তে থাকবেন, তারা উল্টাপাল্টা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন 7 মার্চের ভাষণ নিষিদ্ধ, এই জন্য তাদেরকে আটক করা হয়েছে, এ ধরনের কথা বলারও ধৃষ্টতা তারা দেখাবে। এটি মেনে নেওয়া যায় না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। ডক্টর ইউনূস সরকারের 1.5 বছরের সময়ে রাষ্ট্রপতির যে আসলে কিছু করার ক্ষমতা ছিল না, বা তিনি এক প্রকার গৃহবন্দী ছিলেন, আমরা সবকিছুই জানি। এবং সেই জায়গা থেকে সাংবিধানিক সংকট না তৈরি হতে তিনি যে তার পদে স্থির ছিলেন, সেটিকে আমরা সাধুবাদ জানিয়েছি। বিএনপি এবং সেনাবাহিনীর সহযোগিতায় তিনি টিকেছিলেন। যাই হোক, কিন্তু নির্বাচনের পর রাতারাতি হঠাৎ যেন চোখ উল্টে দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কার সঙ্গে চোখ উল্টে দিলেন? তাকে নিয়োগদানকারী যে দল আওয়ামী লীগ কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। শেখ হাসিনাকে কদমবুচি করা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এখন বিএনপির প্রতি পুরোপুরি নতজানু। পদ পদবি ধরে রাখতে কিংবা রাষ্ট্রপতি পদে নিজেকে টিকিয়ে রাখতে যে তিনি আওয়ামী লীগের প্রতি প্রেম বিসর্জন দিয়ে বিএনপির সাথে নতুন করে ঘর বাঁধা শুরু করেছেন, সেটি তো আমরা এভাবেই বর্ণনা করতে পারি। জাতীয় পাট দিবসের একটি অনুষ্ঠান ছিল, অনেক কিছু ঘটেছে গত কয়েকদিনে। তার মধ্যে
শেষটা দিয়ে শুরু করি। জাতীয় পাট দিবসের একটি অনুষ্ঠান ছিল রাজধানীতে শুক্রবার। সেখানে মহামান্য প্রেসিডেন্ট যে বক্তব্যগুলো দিয়েছেন তার একটা পর্যায়ে কি বলছেন তিনি বলছেন যে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সব শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আরো সমৃদ্ধ করতে হবে, ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে হবে। এই যে ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে হবে, হাজার মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় বাংলাদেশ ফিরেছে, এই কথাগুলো উচ্চারণের কি প্রয়োজন ছিল? আমরা শহীদদের স্মরণ করতে পারি, মুক্তিযুদ্ধে শহীদদের সারা বছর যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গায় তাদেরকে আমরা স্মরণ করতে পারি, তাই সেই বিষয় নিয়ে কথা বলতে পারি। কিন্তু 24-এর মতন কোনো ঘটনার উল্লেখ করে বিশেষ শব্দ উচ্চারণ করা কোনো কারণ ছাড়াই বিশেষ বিশেষ কোনো অনুষ্ঠানে, সেগুলোর পেছনে নিঃসন্দেহে কোনো দুরভিসন্ধি রয়েছে। নচেত এই কথাগুলো এই শব্দগুলো উচ্চারণ করতে পারে না। আর এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না যে হাজার প্রাণের বিনিময়ে অর্জিত গণতন্ত্র কিংবা ফ্যাসিবাদের মূলোৎপাটন এই সব শব্দ উচ্চারণ করতে হবে। তার চেয়েও বড় কথা, আওয়ামী লীগ সরকারের সময় এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি প্রতিটি বক্তব্য শেষ করতেন জয় বাংলা স্লোগান দিয়ে। হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি রাতারাতি বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে বক্তব্য শেষ করছেন এই পাট দিবসের অনুষ্ঠানেই। কেন মানুষ ধাক্কা খাচ্ছে? বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা, এক একজনের এক একটা আদর্শের প্রতি অনুরাগ থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রপতি তো সাংবিধানিক পদ। একই সাংবিধানিক পদে থেকে তিনি যখন এই পরস্পরমুখী আদর্শের সিমটমগুলো তুলে ধরবেন, তখন তো অবশ্যই মানুষের চোখে লাগার কথা। তাকে যখন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিলেন শেখ হাসিনা, তখন তার দল আওয়ামী লীগের মধ্য থেকে নানান ধরনের সমালোচনা গড়ে উঠতে থাকলো। দলের বাইরেও অনেকে সমালোচনা করছিলেন, আমি নিজেও এইটির সমালোচনা করেছি যে কোন যোগ্যতায় মানে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করা হলো। এবং এটাও বলে রাখি যে এই 1.5 বছর মানে ইউনূস সরকারের 1.5 বছর আমি তাকে সমর্থন করেছি। ওই যে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলা হবে, সংবিধান ছুঁড়ে ফেলা হবে, এইসব কথাবার্তা যারা বলেছেন তাদের সমালোচনা করতে গিয়ে রাষ্ট্রপতির পক্ষ অবলম্বন করেছি, এটিও বাস্তবতা। যাই হোক, তো যখন তাকে নিয়োগদানের সময় নানান ধরনের সমালোচনা গড়ে উঠলো, তখন সেগুলো জবাব দিতে গিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বিভিন্ন সভা মঞ্চে বিভিন্ন সেমিনারে তিনি বলতে লাগলেন তিনি নিজে উড়ে এসে কখনো জুড়ে বসেননি, উড়ে এসে বঙ্গভবনে ঢোকেননি। তিনি পাবনার রাজপথ থেকে কারাগারে গেছেন, বঙ্গবন্ধুর সাথে একসাথে খেয়েছেন এবং নানান চড়াই উতরাই পার করে তিনি বঙ্গভবনে ঢুকেছেন রাষ্ট্রপতি হিসেবে। এগুলো তিনি নানানভাবে প্রমাণ করার চেষ্টা করছিলেন এবং নিজে জয় বাংলা স্লোগান দিতেন। অডিয়েন্সে যারা থাকতেন তাদের মুখ থেকেও জয় বাংলা স্লোগান নিয়ে তিনি শেষ করতেন। 5 আগস্টের পট পরিবর্তন এবং বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর কালের কণ্ঠকে সাক্ষাৎকার দেয়া থেকে শুরু করে পাট দিবসের অনুষ্ঠান এবং সেখানে বাংলাদেশ জিন্দাবাদ বলে তার বক্তব্য শেষ করা, অনেক কিছুতেই এখন তিনি তুমুলভাবে নিজেকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন মানুষের সামনে। শুধু এই নয়, তিনি তো 12 মার্চ বর্তমান সরকারের সময় প্রথম পার্লামেন্ট অধিবেশনে যে বক্তব্য দিতে যাচ্ছেন, রাষ্ট্রপতির ভাষণ থাকবে সেখানে তিনি 24-এর গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করবেন। আচ্ছা, সেটি তো করবেনই, করার কথাই, তখন সরকারের লিখে দেওয়া স্পিচে তাকে বলতে হবে। কিন্তু তার কি এইটুকু ক্ষমতা ছিল না যে তিনি সেখানে পাট দিবস অনুষ্ঠানে যেমন বলতে পারতেন বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, তিনি জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ এই বিতর্কের মধ্যে নাও থাকতে পারতেন। তিনি কালের কণ্ঠকে দিয়ে যে সাক্ষাৎকার দিলেন যে
এবং বিএনপি চাইলে তিনি থাকবেন, না থাকলে সসম্মানে তিনি পদ ছেড়ে দিবেন, তিনি ছেড়ে দিতে পারতেন। রাষ্ট্রপতি হয়েছেন, 5 বছর কেন পূরণ করতেই হবে? কোনো দরকার ছিল না। এবং তিনি যে বক্তব্য দিতে যাচ্ছেন সেখানেও তিনি মৃদু আপত্তি করতে পারতেন। যেহেতু আমি বলছি বাস্তবতা জায়গা থেকে, আওয়ামী লীগের প্রতি অনুগত থেকেই তিনি যে বক্তব্য, যে ভাষণ পার্লামেন্ট অধিবেশনে তুলে ধরবেন, সেখানে তো মিথ্যার বেসাতি করা হবে। তার কারণ যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকারের কথা বলা হচ্ছে, সেই 1400 মানুষ নিহত তো আওয়ামী লীগের হাতে হয়নি। যদি সরকারি ভাষ্য অনুযায়ী হয় সেটি 832 জন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী। বাকি মানুষটা 5 আগস্টের পরে হয়েছে। অসংখ্যবার এই বিষয়ে কথা বলেছি। তাহলে তাকে সেই 1400 মানুষের কথা উল্লেখ করতে হবে যে আওয়ামী লীগের হাতে 1400 মানুষ নিহত হয়েছেন, তাকে গণহত্যার কথা বলতে হবে। এবং এই কথাও তো এখন প্রতিষ্ঠিত যে আন্দোলনে যারা নিহত হয়েছেন এই মানুষগুলো সব আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আওয়ামী লীগের ক্যাডারদের হাতে নিহত হননি। এটি বাস্তবতা। তৃতীয় পক্ষ রয়েছে, স্নাইপার রাইফেলে কথা অসংখ্যবার আমাদের আলোচনায় এসেছে, এগুলো নতুন করে বলতে চাই না। কারা হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল? তাহলে সংসদে রাষ্ট্রপতি ভাষণে তিনি তার নিয়োগকৃত যে দল বা যে সরকার বা প্রধানমন্ত্রী, তাদের সবার বিরুদ্ধে তিনি একযোগে গণহত্যার অভিযোগ নিয়ে আসবেন। এতটাই ব্যক্তিত্ব সম্পন্নহীন তিনি, এতটাই ব্যক্তিত্বহীন যে পদ পদবি ধরে রাখতে তাকে এসব কথা উচ্চারণ করতে হবে। সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলতে হবে। যারা মিথ্যা বলেন তারা বলেন, সে বিষয়ে কিছু বলছি না। রাষ্ট্রপতি, তাকে তো মিথ্যা উচ্চারণ করতে হবে। আমি মনে করি তিনি পদত্যাগ করলে এই মুহূর্তে কি হতো? কোন ধরনের সাংবিধানিক সংকট তো তৈরি হতো না। এতদিন তিনি যেমন বলে আসছেন যে কোনো সাংবিধানিক শূন্যতা যাতে সৃষ্টি না হয় সেজন্য তিনি পদ ছাড়তে চাননি। বিএনপিও সহযোগিতা করেছেন, এই জন্য সেনাবাহিনী সহযোগিতা করেছেন। এখন তো নতুন দল ক্ষমতা এসেছে, তারা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন, জিন্দাবাদ বলতে শুরু করেছেন, সব কিছু বলতে পারেন। এবং যেসব অধ্যাদেশ এতদিন তার নামে বেরিয়েছে, তাকে জোর করে বা এক ধরনের অস্ত্রের মুখে রেখে বিভিন্ন অধ্যাদেশে তাকে স্বাক্ষর করতে হয়েছে, আমরা জানি। আমি তো প্রথমেই বলছিলাম, যেগুলো আমরা বুঝি যে তাকে কাঠের পুতুলের মতন শোকেসে থাকতে হয়েছে, স্রেফ অলংকার হিসেবে বঙ্গভবনে তিনি নিজেকে টিকিয়ে রেখেছেন। কিন্তু এখন তো আর তা নয়। বিএনপিও চাইছে শাহাবুদ্দিন চুপু সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে রেখে দিতে। তাদেরও নানান ধরনের কৌশল আছে, যে আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির মুখ দিয়ে নানান ধরনের বক্তব্য তাদের পক্ষে নিয়ে আসাবে। এটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে এবং সেদিক থেকে তারা গেইন করতে পারেন। আবার ডক্টর ইউনূসের যে রাষ্ট্রপতি হওয়ার একটি গুঞ্জন শোনা রয়েছে, অন্তত সেটিও তারা পাশ কাটাতে পারেন বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে, বহাল রেখে, যে না আমরা এই মুহূর্তে কোনো চেঞ্জ করতে চাইছি না। তার যে মেয়াদ আছে 2028 এপ্রিল পর্যন্ত, সেই পর্যন্ত তিনি তার মেয়াদ পূর্ণ করবেন, সাংবিধানিক ধারাবাহিকতা তিনি রক্ষা করবেন। বিএনপি যে চাইছে এটি তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই আরো কয়েকদিন আগে সেটি পরিষ্কার হয়েছে। যখন রাষ্ট্রপতি কে হচ্ছেন এই প্রশ্নটি তার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হলো সাংবাদিকদের পক্ষ থেকে, তিনি বললেন যে আপাতত কোনো নতুন রাষ্ট্রপতির দরকার নেই, এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বিএনপি ভাবছে না। এবং সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ পূরণ করার জন্য তার যথেষ্ট সময় রয়েছে। তার এই বক্তব্য নিঃসন্দেহে অনেক বেশি ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ বিএনপিও চাইছে তাকে ধরে রাখতে, তিনিও চাইছেন রাষ্ট্রপতি পদে যে কদিন আছেন টিকে থাকতে চান। কে ক্ষমতা ছাড়তে চায়? ক্ষমতা থাক আর না থাক, পদ পদবি কে ছাড়তে চায়? কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া নিয়ে যখন চারিদিক থেকে নানান সমালোচনার তীর শেখ হাসিনার দিকে বিঁধছিল, সেই শেখ হাসিনা কি এখন কিছু অনুভব করছেন, উপলব্ধি করতে পারছেন? তার
রাজনৈতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভুল তিনি বিভিন্ন সময় করেছেন, উত্তরটি পাবো কিনা জানি না। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।